শুরুতে সরকার নীতিমালা তৈরি করে। একটা নীতিমালা তৈরি করা আছে যে আমদানির ক্ষেত্রে যখন কোনো আমদানিকারক বিদেশ থেকে কোনো ইম্পোর্ট করবে, সেখান তারা মালের দাম, জাহাজ ভাড়া বিদেশে পাঠাতে পারবে একসাথে করে এলসির মাধ্যমে। কিন্তু অনেক দেশেই মালের দাম, জাহাজ ভাড়া এবং ইন্স্যুরেন্স খরচটা একসাথে করে পাঠিয়ে দেয় এলসিতে, যেটাকে সিআইএফ ভ্যালু বলে। এক সময় দেখা গেল যে 2009-10-11-তে দেখা গেল যে আমাদের যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে, ইন্স্যুরেন্সটা বাংলাদেশি লোক দ্বারা, বাংলাদেশি কোম্পানিরা কভার করতে পারবে বিদায় আইটাকে লক করে দেওয়া হলো। আমরা সিআইএফ আর ইম্পোর্ট করার দরকার নেই, আই মানে ইন্স্যুরেন্সের ক্যাপাসিটি আমাদের তৈরি হয়েছে। সো আমরা এখন সিএফআর, শুধু মালের দাম আর জাহাজ ভাড়াটা বিদেশে পাঠাবো। এখন বাংলাদেশ ব্যাংক অনেক মিটিং মিছিল, অনেক প্ল্যান করে ঠিক করেছে, আমরা জাহাজ ভাড়া কেন পাঠাবো বিদেশে? যার থেকে মাল কিনছি সে তো জাহাজ ভাড়া, জাহাজ তো সে চালায় না, জাহাজ তো ভাড়া অন্যজনকে দিতে হয়, তার মাধ্যমে কেন দেব? আমরা শুধু মালের দামটা পাঠাবো। তার মানে আমরা এখন সিএফআরটাকে লক করে আমরা যদি করি এফওবি অথবা এক্স ওয়ার্ক, মানে যে মালটা বিক্রি করছে তাকে শুধু মালের দামটাই পাঠাবো, বাকি টাকাটা থেকে যাবে। তাহলে বাকি টাকাটা থাকবে কার কাছে? আমাদের কাছে। তার মানে আমাদের এই যে বিশাল অঙ্কের $30 বিলিয়ন মতো আমরা কেন আগাম দিয়ে দেব কাউকে 90 দিন 100 দিন আগে? আমরা ধরে রাখ, এটাও একটা পলিসি। এই পলিসিটা অ্যাডাপ্ট করার জন্য অনেক চেষ্টা তদবির চলছে এবং নিঃস্বার্থভাবে সরকারি অফিসাররা এই নিয়ে কাজ করেছে। এখন এই যে এই টাইম টু টাইম পলিসি অ্যাডাপ্ট করার যে একটা প্রক্রিয়া, দিস ইজ টু বেনিফিট দ্য নেশন। $30 বিলিয়ন আই এম টকিং অ্যাবাউট, $30 বিলিয়ন। এটা শুধু জাহাজ ভাড়া, শুধু জাহাজ এবং এই সংক্রান্ত। আমরা মনে করি মালটা যদি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেল আর কোনো খরচ এটার উপরে নেই, না না, তার উপরে অনেক খরচ হয়। শুধু জাহাজ ভাড়ার নয়, বিদেশিরা এখান থেকে অনেক টাকা নিয়ে যায়। সেই টাকাটা কত? এটা একটা বাংলাদেশ ব্যাংকের কাছে একটা 2016 থেকে একটা ডেটা কম্পাইল করে দেখা গেছে যে এটা তো অনেক টাকা। তো পলিসির মাধ্যমে এগুলো ঠিক করা সম্ভব। যেভাবে সিআইএফটাকে বন্ধ করে সিএফআর করা হলো, এখন সিএফআরটাকে যদি বন্ধ করে এক্স ওয়ার্ক করা হয়, তো জাহাজ ভাড়া দিনের শেষে দিতেই হচ্ছে না বিদেশি দিতে যে হচ্ছে, এর মধ্যে বার্গেনিংয়ের একটা বড় সুযোগ রয়ে গেছে যে আমরা যদি পরে দেই, সরাসরি দেই, তাহলে কম দিতে পারি একটা জিনিস। আর আমি যদি যে পয়সাটা আমি 30 দিন 40 দিন 100 দিন 200 দিন পরে দিতে পারি, ন্যাচারালি আমার ওই টাকার উপর ইন্টারেস্ট লাগছে না। আরেকটা বিষয় হচ্ছে এর মাধ্যমে নিজের সক্ষমতা বাড়ে। একটা জিনিস দেখুন, ওই যে আমার কলিগ বললেন যে জাহাজ চিটাগং পোর্টে এখন বড় বড় জাহাজ এসে খুব তাড়াতাড়ি মাল নামিয়ে চলে যেতে পারছে, কিন্তু জেটিতে জায়গা নেই। এখন বিদেশি অপারেটরকে দিলেন জাহাজ থেকে কন্টেনার নামানো আর ওঠানোর জন্যে, কিন্তু জাহাজ তো ঢুকতেই পারছে না জেটিতে। 5-7 দিন 10 দিন তো বহির্নোঙরে অপেক্ষা করছে জেটিতে জায়গা নেই বলে। এই ইফিসিয়েন্সি তো আপনার বিদেশিরা ক্রিয়েট করতে পারবে না। তো ইফিসিয়েন্সি বেড়েছে, তাহলে ইফিসিয়েন্সি বেড়ে থাকে, তাহলে বিদেশিকে দেওয়ার প্রসঙ্গ আসছে কেন? এটা পলিসি ম্যাটার। এবং এই জাহাজ যে ঢুকতে দেরি হচ্ছে যে কারণে, আমার কাছে রেকর্ড আছে 5 দিন 6 দিন 7 দিন বসে থাকছে বহির্নোঙরে, জাহাজটা যেটিতে ঢুকতেই পারছে না। তো ঢুকতে না পারলো তো কার্গো নামানো ওঠানোর তো প্রক্রিয়া শুরু হয় না। তো কার্গো নামাতে ওঠাতে সময় কম লাগছে আগের থেকে, আরও বড় জাহাজ আসছে। এখানে একটা ম্যাসিভ ম্যানেজমেন্টের ব্যাপার আছে। চিটাগং পোর্টে 200 মিটার লেন্থের জাহাজ ঢুকতে পারে, তাহলে ছোট ছোট জাহাজগুলোকে কেন আমরা জটলা পাকানোর জন্য আনছি? আমরা শুধু বড় জাহাজগুলোকে আনি। প্রতিদিন 5000 মতো কন্টেনার ইম্পোর্ট কন্টেনার চিটাগং পোর্টে আসে। তো 5000 কন্টেনার আনার জন্য যদি আমরা 2টো জাহাজ প্রতিদিন আসে, এই প্রবলেমটা সলভ হতে পারে। তো 10টা জাহাজ কেন আনবে অল্প অল্প করে? এটাও একটা পলিসি। এগুলো পলিসি ক্যান হেল্প আস টু এলিমিনেট অল দিস রিস্ক দ্যাট উই আর হ্যাভিং নাও। আর মাতার বাড়ির সম্ভাবনা কতটুকু? শুনুন, ট্রান্সশিপমেন্ট বিষয়টা একটা দুঃস্বপ্ন বলবো আমি। কেন? কারণ ট্রান্সশিপমেন্ট কোন দেশের কার্গো এখানে এসে নেমে কোন জাহাজে করে যাবে? বাংলাদেশ বে অফ বেঙ্গলটা হচ্ছে সুপার মেরিটাইম হাইওয়ে থেকে 5 দিন ভিতরে 6 দিন ভিতরে। তো এখন কি মালয়েশিয়ার কার্গো বাংলাদেশে এসে তারপরে কি দুবাই যাবে? এটা কি সম্ভব? না।
রেঙ্গুনের 5-10 দিন রেঙ্গুনের তাদের 5-10 দিন এমনি তো দেরি হয়ে যাবে। আমাদের যে কার্গোগুলো চলে যায় ইউরোপে, সেই কার্গোগুলো আমরা পূব দিকে সিঙ্গাপুরে নিয়ে যাই কেন? এটাও পলিসি ঠিক করা দরকার। কেন নিয়ে যাব? আমাদের যে কার্গোগুলো 15 থেকে 18-20 দিনের মধ্যে ইউরোপে পৌঁছানোর কথা, সেই কার্গোগুলো পৌঁছাচ্ছে এখন 40-50 দিনে। এটা পলিসির ব্যাপারে। এই ফরেন অপারেটার্স ক্যানট সলভ দিস প্রবলেম। দিজ আর দ্য প্রবলেম দ্যাট knowledgeable people need to discuss and solve. We are talking about $30-40 billion here. I don't think ওই যে ফরেন কারেন্সি ক্রাইসিস যেগুলো আছে না, এগুলো সলভেবল উইদিন আওয়ার সেলফ। উই হ্যাভ বিগেস্ট অ্যাসেট ইন দিস কান্ট্রি কল উইলিং টু ওয়ার্ক ম্যান পাওয়ার। নট অনলি ম্যান পাওয়ার, উইলিং টু ওয়ার্ক ম্যান পাওয়ার, মানে ইয়াং পপুলেশন উইলিং টু ওয়ার্ক। তো এদেরকে কাজে লাগিয়ে আমরা অনেক সাশ্রয় এবং সঞ্চয় করতে পারি। ফরেন কারেন্সির পলিসি অ্যাডাপ্টেশন দরকার। এই যে ওকে দেবো ওকে দেবো ওকে দেবো, ওরা তো আমাদেরকে কাজে লাগিয়েই তো পারফরমেন্স দেখাবে। তো আমরা কেন ট্রেনিং নিয়ে এটা করতে পারি না? আই থিঙ্ক ইট ইজ জাস্ট ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট টু টেক অ্যাপ্রোপ্রিয়েট পলিসি, হেল্প দ্য নেশন টু স্ট্যান্ড স্টিল। জি।